হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ কেয়ার। আমি মাহমুদ ইমাম আছি আপনাদের সাথে এই পুরো ভিডিও জুড়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইংলিশ গ্রামারের বহুল ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ টপিক, প্রিপোজিশন। বিসিএস সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই টপিক থেকে প্রায়ই প্রশ্ন থাকে এবং এই প্রশ্নগুলো প্রায়ই কনফিউজিং হয়ে থাকে। তবে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে আমি যেটি পেয়েছি সেটি হলো এই প্রিপোজিশন থেকে 3 ধরনের প্রশ্ন হয়। প্রথমত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দ্বিতীয়ত প্রিপোজিশনের ব্যবহার, আর তৃতীয়ত প্রিপোজিশনের আইডেন্টিফিকেশন। তো আজকে আমি এই আলোচনায় মূলত প্রিপোজিশনের আইডেন্টিফিকেশন নিয়ে আলোচনা করব। ইদানিং যে কম্পিটিটিভ এক্সামগুলো সেগুলোতে মূলত আইডেন্টিফিকেশন অফ প্রিপোজিশন নিয়ে বেশি প্রশ্ন হচ্ছে, তাই আমি এই পার্টটিকে গুরুত্ব দিয়ে আলোচনা করেছি। সুতরাং আলোচ্য ভিডিওটি যদি আপনারা খুব অ্যাটেনশন নিয়ে ফলো করেন তাহলে আমি কনফিডেন্টলি অ্যাসিওর করছি আইডেন্টিফিকেশন অফ প্রিপোজিশনে আপনাদের আর প্রবলেম হবে না এবং অনায়াসে এই পার্ট থেকে আপনারা 2 থেকে 3 মার্ক অ্যাসিওর করতে পারবেন। সো লেটস টক অ্যাবাউট আওয়ার মেইন ডিসকাশন, দ্যাট ইজ প্রিপোজিশন। যেহেতু আমাদেরকে আইডেন্টিফিকেশন অফ প্রিপোজিশন করতে হবে, তাহলে আমরা জানতে হবে যে এই প্রিপোজিশন কোথায় কোথায় বসে। প্রিপোজিশন জেনারেলি নাউনের আগে বসে। আমরা একটি এক্সাম্পল বা উদাহরণ দেখলে আমরা দেখতে পাবো আয়াজ ইজ কামিং উইথ বিল। এই বিল শব্দটি নাউন, তার আগে প্রিপোজিশন বসতে। দ্বিতীয় এক্সাম্পলটি আমরা দেখতে পাবো বিফোর এ ইকুইভ্যালেন্ট নাউন ইকুইভ্যালেন্ট ওয়ার্ড। প্রিপোজিশন নাউন ইকুইভ্যালেন্ট কোনো ওয়ার্ডের আগেও বসে থাকে, যেমন রুহি ইজ স্কিলড ইন সুইমিং। সুইম ভার্ব ছিল, সেখান থেকে আইএনজি যুক্ত হওয়ার কারণে এটি নাউন ইকুইভ্যালেন্ট হয়েছে, তার আগে প্রিপোজিশনটি প্লেস হয়েছে। তৃতীয়ত প্রিপোজিশনটা প্রোনাউনের আগে বসে থাকে, যেমন হোয়াট ডু ইউ থিঙ্ক অফ হিম অর হার। এখানে হিম অর হার প্রোনাউন, সুতরাং নাউনটি এখানে, প্রিপোজিশনটি এখানে প্রোনাউনের আগে বসেছে। তবে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, শুধু কি নাউন, প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্টের আগেই প্রিপোজিশনটা বসে? না, ইন সাম রেয়ার কেসেস প্রিপোজিশনটা অন্যান্য পার্টিসিপল স্পিচের আগেও বসে থাকে। যেমন আমরা দেখতে পাবো হি ওয়ার্কস অ্যাবাউট ফ্রম হেয়ার টু দেয়ার। এখানে অ্যাডভার্বের আগে প্রিপোজিশনটা প্লেস হয়েছে। দ্বিতীয় যে এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে গিয়ে ইনফিনিটিভ হিসেবে, হি ইজ অ্যাবাউট টু গো, অর্থাৎ ভার্বের আগে টু বসে এটিকে ইনফিনিটিভ হিসেবে গভর্ন করেছে, সুতরাং এটি এখানে ভার্বের আগে প্লেস হয়েছে। তৃতীয় যে এক্সাম্পলটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে গিয়ে হি ইজ ইগনোরেন্ট অফ হাউ টু সুইম। এখানে একটি ফ্রেজের আগে ফ্রেজকে মডিফাই করার জন্য প্রিপোজিশনটা প্লেস হয়েছে। অ্যান্ড লাস্ট যে এক্সাম্পলটি আমরা দেখতে পাচ্ছি এখানে সেটি হলো একটি ক্লজের আগে প্রিপোজিশনটা প্লেস হয়েছে, যেমন ইট ডিপেন্ডস অন হাউ ইউ ডু ইউর ডিউটি। এখানে হাউ ইউ ডু ইউর ডিউটিটা একটি ক্লজ, সেই ক্লজকে মডিফাই করার জন্য ক্লজের আগে একটি প্রিপোজিশন প্লেস হয়েছে। তো অধিকাংশ ক্ষেত্রেই নাউন, প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট শব্দের আগে বসে। ইন সাম রেয়ার কেসেস এটি অন্যান্য পার্টিসিপল স্পিচকেও মডিফাই বা গভর্ন করে। তবে এই পজিশন অফ প্রিপোজিশনকে যদি আমরা আরেকটু ক্লিয়ার করি যে নাউন অথবা প্রোনাউনের আগে বসে, কিন্তু প্রোনাউনের ক্ষেত্রে একটু ব্যত্যয় রয়েছে বা একটু এক্সেপশনাল একটি রুল রয়েছে। সেটি হচ্ছে গিয়ে, আমরা তো জানি প্রোনাউন অনেক প্রকার, পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন। তো সেই প্রোনাউনের প্রকারভেদ থেকে দুটো প্রোনাউন, যেটি ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন, সেটির ক্ষেত্রে প্রিপোজিশনটা শব্দের আগে না বসে শব্দের পরে বসে। এই বিষয়টি একটু মাথায় রাখতে হবে। যেমন আমরা দেখতে পাই হোয়াট আর ইউ লুকিং ফর, এটি একটি ইন্টারোগেটিভ প্রোনাউন। তো এই ইন্টারোগেটিভ প্রোনাউনে
প্রিপোজিশনটা শব্দের শেষে ব্যবহৃত হয়েছে, কারণ আমরা আলোচনার শুরুতেই প্রথম থেকেই বলছি এটি নাউন বা প্রোনাউনের আগে বসবে, কিন্তু এখানে নাউন বা প্রোনাউনের পরে বসছে। সুতরাং অনায়াসে আপনাদের কনফিউশন ক্রিয়েট হতেই পারে। সেই কনফিউশনটা এখানেই রিমুভ হয়ে যাবে যদি ওই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ প্রোনাউন হয়, তাহলে এটি শেষে বসবে। দ্বিতীয় যে উদাহরণটি সেটি হলো রিলেটিভ প্রোনাউনের উদাহরণ। হেয়ার ইজ দ্য বুক দ্যাট ইউ আস্কড ফর। আমি এখানে দ্যাটকে হাইলাইট করেছি, দ্যাট দ্বারা আমরা বুঝতে পারছি এটি একটি রিলেটিভ প্রোনাউনের সেন্টেন্স। সুতরাং এই রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে প্রিপোজিশনটা শব্দের শেষে প্লেস হয়েছে। সুতরাং আমরা এই প্লেস অফ প্রিপোজিশন অথবা পজিশন অফ প্রিপোজিশনটা মোটামুটি এখানে ক্লিয়ার হলাম। এখন আমরা চলে যাব টাইপস অফ প্রিপোজিশনে বা কাইন্ডস অফ প্রিপোজিশন। টাইপস অফ প্রিপোজিশন অথবা কাইন্ডস অফ প্রিপোজিশন জানার প্রয়োজন হলো আমরা প্রিপোজিশনাল যে ওয়ার্ডগুলো আছে সেগুলো খুব ইজিলি এই টাইপসগুলো জানতে পারবো। যেমন সিম্পল প্রিপোজিশন সম্পর্কে আমরা সবাই ফ্যামিলিয়ার, যে সিম্পল প্রিপোজিশনগুলো আমরা সেই ক্লাস 6 বা 5 থেকে পড়ে আসছি। প্রিপোজিশন আসলে এই সিম্পল প্রিপোজিশনগুলো কী কী, অ্যাট, ইন, বাই, অফ, ফর, এগুলো সেটা আমরা সবাই পড়েছি। ডাবল প্রিপোজিশন অর্থাৎ দুটো প্রিপোজিশন যখন একসাথে হয়ে কম্বাইন করে একটি প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, দ্যাট ইজ কল্ড ডাবল প্রিপোজিশন। যেমন ইন এবং টু যুক্ত হয়ে ইনটু হয়েছে, অন প্লাস টু যুক্ত হয়ে অনটু হয়েছে, উইথ প্লাস ইন যুক্ত হয়ে উইথিন হয়েছে। আর কম্পাউন্ড প্রিপোজিশন সেটি হচ্ছে গিয়ে অন প্লাস অ্যাক্রোচ হয়েছে, অ্যালংয়ের জন্য অন প্লাস লং হয়েছে এবং বিনিথের জন্য বাই প্লাস নিথ হয়েছে। এগুলোকে বলা হয় কম্পাউন্ড প্রিপোজিশন। কিছু ফ্রেজিয়াল প্রিপোজিশন রয়েছে যেটি আমাদের খুবই জানা দরকার, কারণ ওই ফ্রেজিয়াল প্রিপোজিশনগুলো আমরা সেন্টেন্সের মধ্যে দেখেই আমরা খুব সহজে ওই সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশনটা আইডেন্টিফাই করতে পারবো। যেমন বাই ডিন্ট অফ, বাই মিনস অফ, বাই ভার্চু অফ। এই ভিডিওর শেষের স্লাইডের আগের স্লাইডে আমি এই ফ্রেজিয়াল প্রিপোজিশন নিয়ে একটা স্লাইড করেছি, সেখানে প্রায় 10 থেকে 12টি ফ্রেজিয়াল প্রিপোজিশন আমি মেনশন করে দিয়েছি। সুতরাং আপনারা যদি সেগুলো কয়েকবার দেখে নেন তাহলে আপনাদের মাইন্ডে সেটি থেকে যাবে, খুব ইজিলি আপনারা ফ্রেজিয়াল প্রিপোজিশনগুলো মনে রাখতে পারবেন। পরবর্তী প্রকার প্রিপোজিশন পার্টিসিপাল প্রিপোজিশন। এটি একটু ডিফারেন্ট এবং কনফিউজিং একটা প্রিপোজিশন, যেটি থেকেই মূলত বেশি কোশ্চেন আসে। যেমন রিসেন্টলি 41তম BCS এর প্রিলিমিনারি কোশ্চেনেও এই পার্টিসিপাল প্রিপোজিশন নিয়ে একটি কোশ্চেন এসেছে এবং কোশ্চেনটা হুবহু এটাই ছিল, রিগার্ডিংটি প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে নাকি কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে নাকি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তো আপনারা এই পার্টিসিপাল প্রিপোজিশনটা খেয়াল করবেন। এখানে হোয়াট ডু ইউ নো রিগার্ডিং দিস প্রপোজাল। এখানে রিগার্ডিং শব্দটি একটি নাউনের আগে বসছে, সুতরাং এটি কনজাংশন বা অ্যাডভার্ব হিসেবে না হয়ে বরং এটি প্রিপোজিশনের কাজ করেছে। ঠিক তেমনিভাবে দ্য রিভার ফ্লোজ পাস্ট দ্য ভিলেজ, এখানেও সেম অবস্থা। পাস্ট শব্দটি একটি নাউনের আগে বসে প্রিপোজিশনের কাজ করেছে। এই পার্ট থেকে অর্থাৎ পার্টিসিপাল প্রিপোজিশন থেকেই মূলত কোশ্চেন বেশি হয়ে থাকে, কারণ যেসব ওয়ার্ডগুলো নাউন কনজাংশন হতে পারে, যেসব ওয়ার্ডগুলো অ্যাডভার্ব হতে পারে, সেসব ওয়ার্ডগুলো আবার প্রিপোজিশন হতে পারে। ওই টাইপের ওয়ার্ডগুলো থেকেই মূলত কোশ্চেন দিয়ে শিক্ষার্থী বা ক্যান্ডিডেটকে কনফিউশনে ফেলে দেওয়া হয়। সুতরাং এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে কোথায় কোথায় বসলে কি কি কাজ করবে। নাউনের আগে বসলে ওই একই সেন্টেন্সটি নাউনের আগে বসলে হবে প্রিপোজিশন, ভার্বের পরে বসলে হবে অ্যাডভার্ব, আর যখন দুটো সেন্টেন্সকে কানেক্ট করবে তখন সেটি হবে কনজাংশন। সুতরাং এই বিষয়টি আপনার খেয়াল রাখতে হবে। পরবর্তী যে প্রকার প্রিপোজিশন সেটি হচ্ছে ডিসগাইজড প্রিপোজিশন, অর্থাৎ এখানে কিছু প্রিপোজিশন যেগুলো ছদ্মবেশী বা ডিসগাইজড অবস্থায় থাকে, যেমন এ, অথবা অর, এ অথবা ও। এ অথবা ওটি, এতে যখন কখনো কখনো অনের অর্থে ব্যবহৃত হয়, আবার কখনো কখনো ওটি অফের অর্থে ব্যবহৃত হয়। যখন আমরা দুটো উদাহরণ যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো সল্ট সেলস 1 কিলো এ রুপি। এখানে এ রুপি মিনস অন রুপি, সল্ট সেলস 1 কিলো অন রুপি। ঠিক তেমনিভাবে 4 o'clock, এখানে 4 o'clock মিনস 4 অফ ক্লক, ক্লকের 4টা অর্থাৎ 4টা বাজে। সুতরাং এখানে ওটা অফের অর্থে ব্যবহৃত হয়েছে, এখানে প্রিপোজিশনটি ডিসগাইজড অবস্থায় রয়েছে। সুতরাং এগুলোও কিন্তু কোশ্চেন হতে পারে যে এই
আপনাদেরকে পরীক্ষায় 4টি অপশন দিয়ে বলতে পারে যে এই অপশনগুলো থেকে কোন অপশনের মধ্যে বা কোন সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশন ব্যবহৃত হয়েছে। খুব সহজে আপনারা এই ডিসগাইজ প্রিপোজিশন জানা থাকলে আইডেন্টিফাই করতে পারবেন। এখন আমি যে বিষয়টি একটু ক্লিয়ার করার চেষ্টা করব সেটি হলো, একটু আগে আমি বলেছি কিছু কিছু টার্ম আছে বা কিছু কিছু শব্দ আছে যেগুলো অ্যাডভার্ব হিসেবেও ব্যবহৃত হয়, আবার প্রিপোজিশন হিসেবেও ব্যবহৃত হয়। তাহলে কখন অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হবে, কখন প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হবে, সেই বিষয়টিকে একটু ক্লিয়ার করার জন্য আমি আরেকটু আলোচনাকে দীর্ঘায়িত করছি। সেটি হলো, অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল পার্টিকেলস হিসেবে যদি কোনো ওয়ার্ড ব্যবহৃত হতে হয় তাহলে সেটি বাক্যের শেষে বসবে অবশ্যই, আর প্রিপোজিশন হলে সেটি নাউন বা প্রোনাউনের আগে বলবে। শুধু এক্সেপশন হলো, ওই সেন্টেন্সটি যদি রিলেটিভ প্রোনাউন অথবা ইন্টারোগেটিভ প্রোনাউন হয় তাহলে শব্দের শেষে বলবে। আপনারা যদি এই স্লাইডটি দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল পার্টিকেল কখন হয় আর প্রিপোজিশন কখন হয়। যেমন গো অ্যান্ড রান অ্যাবাউট, এখানে এই অ্যাবাউটটা অ্যাডভার্বিয়াল পার্টিকেল হিসেবে ব্যবহৃত হয়েছে, কেননা এটা শব্দের শেষে বসছে। এটা ইন্টারোগেটিভ প্রোনাউনও না, আবার রিলেটিভ প্রোনাউনও না, সুতরাং আমরা ইজিলি এখানে অ্যাবাউটটাকে অ্যাডভার্ব হিসেবে বলতে পারব। ঠিক তেমনিভাবে এর পাশাপাশি যদি আমি প্রিপোজিশনের উদাহরণটা দেখি তাহলে আমরা দেখতে পাবো ডোন্ট লয়টার অ্যাবাউট দ্য করিডোর। এখানে অ্যাবাউটটা নাউনের আগে প্লেস হয়েছে, সুতরাং এটা অনায়াসে নাউনের কাজ করে, প্রিপোজিশনের কাজ করেছে। এটি না কনজাংশন না অ্যাডভার্বিয়াল পার্টিকেল। পরবর্তী সেন্টেন্স যদি আমরা একটু লক্ষ্য করি, লেট আস মুভ অন, এখানেও অন যে প্রিপোজিশনটা সেটি শব্দের শেষে বসছে এবং এই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ বা রিলেটিভ প্রোনাউন নয়, সুতরাং এটিকে আমরা প্রিপোজিশন না বলে এটিকে আমরা অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল পার্টিকেল বলবো। ঠিক তেমনিভাবে পাশের যে উদাহরণটি আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো দ্য বুক ইজ অন দ্য টেবিল, এখানে সেম ওয়েতে নাউনের আগে অর্থাৎ টেবিলের আগে এই অন ব্যবহৃত হয়েছে, সুতরাং এটি প্রিপোজিশন। আই হ্যাভ নট সিন হিম সিন্স, এই সিন্স শব্দটি এখানে শব্দের শেষে অর্থাৎ সেন্টেন্সের শেষে ব্যবহৃত হয়েছে এবং এই সেন্টেন্সটি রিলেটিভ বা ইন্টারোগেটিভ প্রোনাউন নয়, সুতরাং এটি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হবে। বাট দ্য সিন্স আই হ্যাভ নট স্লেপ্ট সিন্স ইয়েস্টারডে, এই সেন্টেন্সের সিন্সটি প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ ইয়েস্টারডে নামক এই নাউনটির আগে সিন্সটি ব্যবহৃত হয়েছে। সুতরাং আমরা অ্যাডভার্ব এবং প্রিপোজিশনের মধ্যে যে কনফ্লিক্ট সিচুয়েশন ঘটতে পারে সেটি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা এই বিষয়টি ক্লিয়ার হয়ে গেলাম যে পজিশন ওর উপর ডিপেন্ড করবে, আমরা সেটিকে প্রিপোজিশন বলবো অথবা অ্যাডভার্ব বলবো, অথবা টু সাম এক্সটেন্ট সেটিকে কনজাংশন কিনা। এখন আমরা যে বলেছিলাম যে কিছু প্রিপোজিশনাল ফ্রেজ আপনাদের সাথে আলোচনা করব, তো আমি এই স্লাইডে সেই কিছু প্রিপোজিশনাল ফ্রেজগুলো আমরা আপনাদের জন্য মেনশন করে দিয়েছি। যেমন অ্যাট দ্য টপ অফ, ফর দ্য সেক অফ, in case of, consequence of, in course of, in favor of, in lieu of, in search of, in spite of, in the teeth of, on account of, with a view to, in the midst of, এরকম অনেক প্রিপোজিশনাল ফ্রেজ রয়েছে। আমি এখানে আপনাদেরকে কিছু দিয়ে দেখাচ্ছি। অর্থাৎ এই প্রিপোজিশনাল ফ্রেজগুলো সামটাইমস সেন্টেন্স আগেও শুরু করতে পারে অথবা সেন্টেন্সের মাঝামাঝিও শুরু করতে পারে, সুতরাং এই ফ্রেজগুলো আমরা দেখলেই আমরা বলে দেবো দিস ইজ প্রিপোজিশনাল ফ্রেজ। খুব অনায়াসে আমরা সেই সেন্টেন্স থেকে প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজগুলো আমরা আইডেন্টিফাই করতে পারবো। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি একটু ভিন্ন টাইপ, সেটি হচ্ছে অমিশন অফ প্রিপোজিশন। কোথায় প্রিপোজিশনকে আমরা অমিট করব, অর্থাৎ আমাদের সেখানে প্রিপোজিশন বসানো দরকার নেই, সেটি আমরা এখন দেখব। যেমন হোয়ার হ্যাভ ইউ বিন, এখানে হোয়ার হ্যাভ ইউ বিন নট বিন টু, কেন? অর্থাৎ যখন কোনো সেন্টেন্স যখন কোনো একটি অক্সিলারি ভার্ব দিয়ে শেষ হবে তখন সে অক্সিলারি ভার্বের সাথে প্রিপোজিশনটা অমিট হয়ে যাবে, অর্থাৎ অক্সিলারি ভার্বের সাথে প্রিপোজিশনটা বসবে না। যেমন হোয়ার হ্যাভ ইউ বিন টু না হয়ে হোয়ার হ্যাভ ইউ বিন, কারণ বিন একটি
টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব, সেজন্য এখানে প্রিপোজিশনটা অমিট হয়েছে। হ্যাভিং ফিনিশড মাই ওয়ার্ক আই ওয়েন্ট হোম, এখানে নট আফটার হ্যাভিং, এখানেও আমি বলেছি যে হ্যাভিং এটি একটি অক্সিলারি ভার্ব অর্থাৎ টু বি ভার্ব, সুতরাং টু বি ভার্বের আগে এখানে একটি প্রিপোজিশন রিকোয়ার করে, সেটি এখানে আমরা বসাইনি। এছাড়াও এখানে আমরা আরেকটি কথা বলতে পারি, সেটি হচ্ছে কোনো সেন্টেন্স যদি চিরান দিয়ে শুরু হয় তাহলে সেখানে প্রিপোজিশন ইউজ করার দরকার হয় না। যেমন আমরা যদি বলি যে ফিনিশিং মাই ওয়ার্ক আই ওয়েন্ট হোম, সেক্ষেত্রেও কিন্তু আফটার ফিনিশিং বসানোর দরকার নেই। অর্থাৎ যে ভার্বটি জিরান্ড হিসাবে ব্যবহৃত হয় কোনো সেন্টেন্সে, জিরান্ডিয়াল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে তাকে মডিফাই করার জন্য কোনো প্রিপোজিশনের প্রয়োজন হয় না, সেখানে প্রিপোজিশনটা অমিটেড থাকবে। ওয়েট এ মিনিট, এখানে নট ওয়েট ফর এ মিনিট, অর্থাৎ ওয়েট এ মিনিট, এখানে আসলে ওয়েট আ মিনিট দ্বারা আমাদের ওয়েট ফর দরকার না, ওয়েট এ মিনিট অর্থাৎ 1 মিনিট অপেক্ষা করো, এখানেও কিন্তু আমরা কোনো প্রিপোজিশন ব্যবহার করার দরকার নেই। সুতরাং এই সেন্টেন্সগুলো কিন্তু আসবে সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে। খুব কেয়ারফুলি খেয়াল রাখতে হবে যে কখন ওয়েট ফর এ মিনিটও দিয়ে দিতে পারে, আবার ওয়েট এ মিনিটও দিতে পারে। সুতরাং আমরা দেখব যে এখানে প্রিপোজিশনের প্রয়োজন আছে কি নেই। ওয়েট এ মিনিট এই ধরনের প্রশ্নে বা এই ধরনের সেন্টেন্সে প্রিপোজিশনটা ব্যবহৃত হয় না। এখানে আমি যে আলোচনাগুলো করেছি সেগুলো রুলের বাইরে, অর্থাৎ কিছু এক্সেপশন, যেগুলো কখনো রুলের সাথে ম্যাচ করবে, আবার কখনো রুলের সাথে ম্যাচ নাও করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আমরা অমিশনের কথা ভেবে কিছু কিছু ক্ষেত্রে আমরা রং অমিশন করে ফেলি, সুতরাং সেটি যেন না হয় সেটি আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। হোয়াট ইউজ ইট, এটি মূলত কোনো পারফেক্ট বা কারেক্ট সেন্টেন্স হয় না, এখানে অবশ্যই আমরা প্রিপোজিশন অ্যাড করে কিন্তু প্রশ্নটি করতে হবে। যেমন অফ হোয়াট ইউজ ইট, এখানে শুধুমাত্র হোয়াট ইউজ ইট বললে হবে না, এখানে অবশ্যই একটি প্রিপোজিশনের হেল্প নিয়ে সেন্টেন্সটিকে কারেক্ট করতে হবে। তারপরের সেন্টেন্স যদি আমরা দেখি, হিজ কন্ডাক্ট অ্যাডমিটস নো এক্সকিউজ, এখানে প্রিপোজিশন বসানো হয়নি, এটি একটি ইনকারেক্ট সেন্টেন্স। এখানে মূলত হিজ কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ, এখানে অবশ্যই প্রিপোজিশন বসাতে হবে। দ্য স্পিকার রেফার্ড হিজ নোটস, এখানে অবশ্যই রেফার্ডের সাথে প্রিপোজিশন বসবে। দ্য স্পিকার রেফার্ড টু হিজ নোটস। সুতরাং অমিশন এবং রং অমিশনের ব্যাপারে আমরা একটু খেয়াল রাখবো, এগুলো প্র্যাকটিসের ব্যাপার, এগুলো যতটা না রুলের সাথে ম্যাচ করে ততটা প্র্যাকটিসের সাথে ম্যাচ করবে। সুতরাং আপনারা যখন অনেকগুলো প্রশ্ন বা সেন্টেন্স যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন অনায়াসে আপনারা বুঝতে পারবেন যে কোথায় অমিশন করতে হবে আর কোথায় অমিশন করতে হবে না। এখন আমরা এই পুরো লেকচারটি বা এই পুরো ভিডিওতে আমরা যে আলোচনা করেছি সেখান থেকে যদি একটা রিয়েল টাইম প্র্যাকটিস করে থাকি তাহলে আমরা কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করি, এই পরীক্ষাতে কীরকম কোশ্চেন হয়ে থাকে। প্রথমে আমি একটি কোশ্চেন দিয়েছি, সেটি হচ্ছে কি, দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ ইজ ড্রয়িং নিয়ার। এখানে কোশ্চেন করেছে যে দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এটা কি অ্যাডজেক্টিভ নাকি কনজাংশন নাকি অ্যাডভার্ব নাকি প্রিপোজিশন। এখানে যদি আমরা খেয়াল করি, দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ ইজ ড্রয়িং নিয়ার, আমি কি করেছি এখানে কনফিউশনের জন্য এই প্রশ্নটি দিয়েছি। নিয়ার শব্দটি প্রিপোজিশন, কিন্তু আমি বলেছিলাম যদি কোনো শব্দটি প্রিপোজিশন হতে হয় তাহলে সেই শব্দটি অবশ্যই নাউনের আগে বসবে, অথবা প্রোনাউনের আগে বসবে, অথবা নাউন ইকুইভ্যালেন্ট কোনো কিছুর আগে বসবে। তবে ইন এক্সেপশনে যদি রিলেটিভ প্রোনাউন অথবা ইন্টারগেটিভ প্রোনাউন হয় সেখানে সেটি শেষে বসবে। এখন আমরা যদি এই সেন্টেন্সটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাবো এটি একটি জেনারেল সেন্টেন্স, অর্থাৎ নর্মাল একটা সেন্টেন্স যেটি রিলেটিভ প্রোনাউনও না অথবা ইন্টারগেটিভ প্রোনাউনও না। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিয়ার যে ওয়ার্ডটি সেটি সবার শেষে বসছে, সুতরাং এটি কি প্রিপোজিশন হবে? অবশ্যই না, এখানে এটি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, প্রিপোজিশন হিসেবে নয়। তাহলে আমরা বুঝতেই পেরেছি যে এখানে আমাদের মূল অ্যান্সারটা হবে অ্যাডভার্ব নট প্রিপোজিশন। অর্থাৎ আপনাকে বোঝানোর জন্যই প্রিপোজিশন এবং অ্যাডভার্বের মধ্যে ডিফারেন্সটা বোঝানোর জন্য আমি এখানে রিয়েল টাইম প্র্যাকটিসে এই কোশ্চেনটা দিয়েছি। তাহলে দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ ইজ ড্রয়িং নিয়ার,
এখানে কি নিয়ারটা কি, তাহলে নিয়ার ইজ এ অ্যাডভার্ব নট প্রিপোজিশন। ঠিক আছে, পরবর্তী সেন্টেন্স যদি আমরা একটু দেখি তাহলে আমরা দেখতে পাবো বেলাল কেম আফটার মাই ডিপার্চার। এখানে আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে আফটার মাই ডিপার্চার এটি একটি নাউন পজিশনে আছে। সুতরাং নাউন পজিশনের আগে যে ওয়ার্ড আফটারটি বসছে সেটি সেখানে প্রিপোজিশনের কাজ করেছে। সুতরাং আমরা অনায়াসে এটি বলতে পারি যে এখানে আফটারটি কি প্রিপোজিশন। পরবর্তী আরও দুটি এক্সাম্পল আমি দিয়েছি যেটি রিসেন্টলি বিসিএস প্রিলিমিনারি এক্সামে এসেছে। তাহলে আমরা যদি প্রথম এক্সাম্পলটি দেখি, কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেমস রিগার্ডিং ইউর ওয়ার্ক। এই যে দেখেন রিগার্ডিং ইউর ওয়ার্ক, এখানে বলতেছে যে আন্ডারলাইন যে রিগার্ডিংটি সেটি এখানে কী হিসাবে বসছে, এটি কি জিরান্ড হিসাবে বসছে, অ্যাপোজিশন হিসেবে বসছে, অ্যাডভার্ব হিসেবে বসছে অথবা প্রিপোজিশন হিসেবে বসছে। এখন আপনারা আইএনজি দেখে অনেকের মধ্যে কনফিউশন আছে, এটা কি জিরান্ড হবে অথবা রিগার্ডিং অ্যাপোজিশন অর্থাৎ অতিরিক্ত কোনো কিছু হবে, যে রিগার্ডিং ইউর ওয়ার্ক, যে কল মি আপনি আমাকে কল করবেন যদি আপনার কোনো প্রবলেম থাকে এই ব্যাপারে, তাহলে এটা হয়তো অতিরিক্ত কোনো সেন্টেন্স বা এক্সটেনশন হিসেবে ব্যবহৃত হয়, সেই হিসেবে অ্যাপোজিশন হতে পারে। অথবা এটিকে অ্যাডভার্ব হিসেবে হয়েছে কিনা, রিগার্ডিং ইউর ওয়ার্ক অ্যাডভার্ব হিসেবে তো হতে পারে, অথবা প্রিপোজিশন হিসেবে হচ্ছে। তো আমাদের মাথার মধ্যে যদি পার্টিসিপিয়াল প্রিপোজিশনটা থাকে টাইপস অফ প্রিপোজিশনের মধ্যে, তাহলে আমরা অনায়াসে এটি পরীক্ষার হলে কোনো চিন্তা ছাড়াই আমরা কী করতে পারি, এটিকে প্রিপোজিশন দাগ দিতে পারি। কেননা প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে আমার এইটা পার্টিসিপিয়াল প্রিপোজিশন, আর দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি এই প্রিপোজিশনটা নাউনের আগে তথা ইউর ওয়ার্ক এর আগে বসছে। সুতরাং আমরা অনায়াসে এটিকে প্রিপোজিশন হিসেবে কাউন্ট করতে পারি। তাহলে যারা এই প্রিপোজিশন সম্পর্কে খুব ভালো ধারণা ছিল 41তম বিসিএসে, তারা অনায়াসে এই প্রশ্নটি কমন পেয়েছে। তারপরে যে প্রশ্নটি যেটি বিসিএসের সবচেয়ে কনফিউজিং কোশ্চেন, এবারের বিসিএসের সবচেয়ে অর্থাৎ 41তম বিসিএসের সবচেয়ে কনফিউজিং কোশ্চেন এটি, হুইচ বার্ড ইজ এ প্রিপোজিশন। এখানে কোন বার্ডটি প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা বলেছিলাম যে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো কখনো বার্ব, কখনো অ্যাডভার্ব, কখনো কনজাংশন, কখনো আবার প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হবে। তো এই চারটি সেন্টেন্সের মধ্যে কোন বার্ডটি প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে ওয়ান অফ দ্য ডিফিকাল্ট অ্যান্ড কনফিউজিং কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি। প্রথম সেন্টেন্সটি কিছু বলছি না, আমি যদি সি এবং ডির সেন্টেন্সটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে খুব সহজে আমরা অপশন থেকে এই অ্যান্সারটি বের করতে পারবো। আমরা যদি সি সেন্টেন্সটি দেখি তাহলে উই ট্রাইড হার্ড বাট ডিড নট সাকসিড। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু আমরা সফলতা লাভ করতে পারি। এই সেন্টেন্সটিকে আমরা যদি দেখি তাহলে এই সেন্টেন্সটি মূলত এখানে মূলত এই যে বাট কিন্তু এটি মূলত কনজাংশন বা কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং এটি অনায়াসে আমরা বলতে পারি এটি কনজাংশন, এটি প্রিপোজিশন না অথবা অ্যাডভার্ব না। উই ট্রাইড হার্ড, আমরা চেষ্টা করেছি কিন্তু আমরা সাকসিড হতে পারিনি, তাহলে এখানে এই বাটটি মূলত কনজাংশনের কাজ করেছে। ডিতে যদি আমরা দেখি, দেয়ার ইজ নো বাট লাইক সিন, দেয়ার ইজ নো বাট লাইক সিন, কেউ তাকে পছন্দ করে না। দেয়ার ইজ নো, এটার যদি অর্থ এরকম কেউ তাকে পছন্দ করে। এখানে যে বার্ড মূলত বার্ব যে লাইক সেটিকে মডিফাই করেছে, আর যখন বার্ড লাইক নামক বার্বকে মডিফাই করেছে তখন সেটি আর প্রিপোজিশন বা কনজাংশন নয়, বরং সেটি অ্যাডভার্বে পরিণত হয়েছে। সুতরাং সি এবং ডি অটোমেটিক্যালি আমাদের হাত থেকে চলে গেল। তাহলে আমাদের হাতে আর দুটো অপশন আছে, সেটি হচ্ছে কি এ এবং বি। এখন আমরা যদি একে যদি একটু অ্যানালাইসিস করে তাহলে আমরা দেখব ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্টস। এই সেন্টেন্সটির মধ্যে বাট থেকে প্রিপোজিশন কিনা। এখন আমরা এই সেন্টেন্সটিকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা এখান থেকেও কিন্তু দুটো সেন্টেন্স পেয়ে থাকি। একটা হচ্ছে ইট ইজের পরে কোনো একটা ওয়ার্ড ইট ইজ সামথিং বা ইট ইজ নাথিং, এই টাইপের কোনো একটি ওয়ার্ড ডিসগাইজ অবস্থায় রয়েছে। আর পরবর্তী বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্টস, এটি আরেকটি সেন্টেন্স। সুতরাং আমি অ্যানালাইসিস করে দেখতে পাই যে ইট ইজ সামথিং এর অর্থটা এরকম দাঁড়ায়, এটা এমন কিছু, বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্টস, কিন্তু উচিত হবে বা ঠিক হবে যে তার ভুলগুলো, আমাদের ভুলগুলো স্বীকার করা। ইট ইজ
বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফলস, এর অর্থ দ্বারা এরকম, হ্যাঁ এটা ঠিক আছে, তবে আমাদের উচিত হবে আমাদের ভুলগুলো কী করা, অ্যাডমিট করা। তাহলে এখানে ইট ইজ সামথিং বা ইট ইজ পর্যন্ত একটি সেন্টেন্স, আর বাটের পরে আরেকটি সেন্টেন্স। সুতরাং এখানে বাটটি কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়েছে, যার কারণে বাটটাকে এখানে কনজাংশন হিসেবে ধরা হবে। তাহলে আমাদের এই অপশনটিও বাদ গেল, আর আমাদের হাতে রয়েছে বি অপশনটি। সুতরাং আমাদের সঠিক অ্যান্সার আসবে বি অপশনটি। তাহলে বি অপশনটি সঠিক যে অ্যান্সার, সেটা লজিক বা সেটার সাপোর্টিভ লজিকটা কী সেটি এখন আমরা আলোচনা করে দেখি। হোয়াট ক্যান উই ডু বাট সিট অ্যান্ড ওয়েট। এখানে আমরা দেখতে পাই যে আমরা বলেছিলাম নাউন বা প্রোনাউন এর আগে বসবে, অথবা নাউন টাইপ কোনো নাউন ইকুইভ্যালেন্ট কোনো শব্দের আগে যদি প্রিপোজিশন কোনো একটি টার্ম বসে বা ওয়ার্ড বসে, তাহলে সেটাকে আমরা প্রিপোজিশন হিসেবে ধরে নেব। তাহলে এখানে বাট শব্দটি বসছে সিট অ্যান্ড ওয়েট। এখন আমাদের মনে প্রশ্ন রাখতে পারে, সিট অ্যান্ড ওয়েট, সিট তো একটা ভার্ব, ওয়েটও একটা ভার্ব, তাহলে ভার্বের আগে বসছে, তাহলে ভার্বের আগে বসলে তো এটা অ্যাডভার্ব হওয়ার কথা, এটি তো প্রিপোজিশন হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু খুব খেয়াল করলে বুঝতে পারবেন সিট অ্যান্ড ওয়েট এটি মূলত একটি ফ্রেজ, এটা নাউন ফ্রেজ। সুতরাং আমি বলেছিলাম যে নাউন ইকুইভ্যালেন্ট কোনো কিছুর আগে বসলেও কিন্তু সেটি প্রিপোজিশন হিসেবে কাউন্ট হবে। সুতরাং আমরা সিট অ্যান্ড ওয়েট এটা কোনো ভার্ব না, বরং এটি নাউন একটি ফ্রেজ, আর এই ফ্রেজটা নাউনের পজিশনে রয়েছে, নাউন ইকুইভ্যালেন্ট, সেজন্য এই ভার্বটি মূলত আমাদের সঠিক অ্যান্সার প্রিপোজিশন। তাহলে আমরা বলতে পারি এই ভার্বটি মূলত বি অ্যান্সারটাই মূলত সঠিক। তাহলে এবার খেয়াল করুন যে আমরা যদি আমাদের আলোচনাগুলো যদি খুব ভালোভাবে করি এবং প্র্যাকটিস করি, এবং আপনারা যদি আমার এই ভিডিওটি কয়েকবার করে ফলো করেন, তাহলে খুব সহজে আপনারা প্রিপোজিশন বা আইডেন্টিফিকেশন অফ প্রিপোজিশনটা খুব সহজে পারবেন। এখানে আমি যে 4টা রিয়েল টাইম প্র্যাকটিস দিয়েছি, এগুলো মূলত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে, এবং নিশ্চয় দুটো রিসেন্টলি এক্সেল লিস্ট এবং বিসিএস এসেছে। সুতরাং আমি মনে করি আপনারা যদি এই আলোচনাটি বা আইডেন্টিফিকেশন অফ প্রিপোজিশনটা যদি খুব ভালোভাবে কয়েকবার আমার এই ভিডিওটি দেখেন, তাহলে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। So guys, thank you for watching me, and please do subscribe and follow my channel. ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।